রাত ৩টার পর যে মেয়েটা দরজায় কড়া নাড়ত সে মানুষ ছিল না। সত্যি বলতে কি, একটা সাধারণ গ্রাম্য লোককথাকে কিভাবে সাসপেন্স আর প্রতিশোধের একটা নিখুঁত মাস্টার ক্লাসে পরিণত করা যায়, এই স্ক্রিপ্টটা তার একটা দারুণ উদাহরণ। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। শুরুতেই এই কথাটা ভাবলেই কেমন যেন শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোতে নেমে যায়, তাই না? স্ক্রিপ্টের শুরুতেই আমরা দেখতে পাই সুনামগঞ্জের একদম প্রত্যন্ত একটা গ্রাম। ঘুটঘুটে অন্ধকার, দূরে কুকুরের একটানা ডাক আর হুটহাট কান ফাটানো বজ্রপাত। পরিবেশটা এমনভাবে তৈরি করা হয়েছে যে ওই গ্রামে রাত ৩টের পর কেউ ভুল করেও ঘরের দরজা খোলে না, কারণ সবাই জানে রাতের ওই প্রহরে যে দরজা খোলে তার আর রক্ষে নেই। এই চরম আতঙ্কের পরিবেশটাই কিন্তু পুরো গল্পের ভিত করে দেয়। এখানে একটা দারুণ মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে। একদিকে আমাদের প্রোটাগনিস্ট রায়হান, শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফেরা এক শিক্ষিত আধুনিক যুবক। সে তো হেসে উড়িয়ে দেয়, বলে আরে ভূতটুত বলে দুনিয়ায় কিচ্ছু নেই। আর অন্যদিকে আছে নদী আর বড় বড় গাছপালায় ঘেরা ওই গ্রামের সাধারণ মানুষগুলো। তাদের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। তারা বারবার রায়হানকে সাবধান করে, আর যাই করিস রাত ৩টার পর কিন্তু একদম ঘরের বাইরে যাবি না। এই যে বিশ্বাস আর অবিশ্বাসের একটা সাংঘর্ষিক অবস্থান, এটাই কিন্তু সামনের দিকে সাসপেন্সটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এরপরই শুরু হয় আসল খেলা। জাস্ট কল্পনা করুন সিনারিওটা। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঠিক সেই রাতেই হঠাৎ করে রায়হানের দরজায় একটা ছন্দবদ্ধ আওয়াজ, ঠক ঠক ঠক। বাইরে থেকে একটা মেয়ের ভেজা কণ্ঠস্বর ভেসে আসে, দয়া করে দরজা খুলুন। রায়হান কিছুটা দ্বিধা নিয়ে দরজাটা সামান্য একটু খুলতেই দেখে বাইরে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো ভিজে লেপ্টে আছে, মাথাটা নিচু করা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? মেয়েটার কোনো পা দেখা যাচ্ছে না। এই ছোট ছোট ডিটেলগুলোই কিন্তু ভয়টাকে একদম রিয়েল করে তোলে। মেয়েটা যখন রায়হানের কাছে সাহায্য চায়, রায়হান তখন তার পরিচয় জানতে চায়, কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয় না, শুধু একদম নিঃশব্দে ধীরে ধীরে নিজের মাথাটা উপরের দিকে তোলে। গল্পের পেসিংটা এখানে একটা ক্লাসিক হরর মুভির মতো কাজ করে। মাথা তোলার সাথে সাথেই হঠাৎ কানের পর্দা ফাটানো একটা আওয়াজ হয়, আর দেখা যায় মেয়েটার চোখ দুটো কুচকুচে কালো, কোনো সাদা অংশ নেই। এই হঠাৎ আসা জাম্প স্কেয়ারটা এতটাই পাওয়ারফুল যে রায়হানের এতদিনের লজিক, বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা সবকিছু এক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যায়। এই ঘটনার পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে আমরা আসল ইতিহাসটা জানতে পারি। এই স্লাইডটা খেয়াল করলে দেখবেন অতীত আর বর্তমান কিভাবে একসুতোয় গাঁথা। আজ থেকে ঠিক ২০ বছর আগে নুসরত নামের এক নিরীহ মেয়েকে জঘন্য মিথ্যা অপবাদ দিয়ে মেরে নদীর ধারে ফেলে রাখা হয়েছিল। এরপর থেকে প্রায় প্রতি বছরই গ্রামের কিছু মানুষ অদ্ভুতভাবে পাগল হয়ে যেতে শুরু করে। আর ঠিক এই সময়েই রায়হান ওই গ্রামে আসে। বুঝতে পারছেন তো, এটা নিছক কোনো কাকতালীয় ব্যাপার নয়। মৃত্যুর ঠিক আগে নুসরাতের শেষ কথাগুলো ছিল, আমি ফিরে আসব। এই একটা লাইন পুরো আখ্যানটাকে একেবারে পাল্টে দেয়। এটার 10টা সাধারণ ভূতের গল্প থাকে না, বরং এটা হয়ে ওঠে অন্যায়, মৃত্যু আর প্রতিশোধের একটা ক্লাসিক গল্প। এই অতি প্রাকৃত ঘটনাগুলো শুধু ভয় দেখানোর জন্য নয়, রাতের বেলার ওই ভয়ঙ্কর উপস্থিতির পেছনে একটা খুব স্পষ্ট আর মর্মান্তিক উদ্দেশ্য আছে, একটা অসম্পূর্ণ কাজ যা শেষ করার জন্যই সে ফিরে এসেছে। এরপর পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যেতে থাকে। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? যখন আপনার সবচেয়ে নিরাপদ জায়গাটাও আর সেফ থাকে না। রায়হান দেখতে পায় রাতের বেলা আয়নায় অচেনা একটা মুখ ভেসে উঠছে। ঘুমের ঘোরে কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলছে, দরজা খোলো। আর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ব্যাপারটা ঘটে যখন সে মাঝরাতে ওয়াশরুমে যায়। আয়নার দিকে তাকাতেই দেখে মেয়েটা ঠিক তার পেছনে দাঁড়িয়ে, আর পরমুহূর্তেই ঠাস করে পুরো ঘরের কারেন্ট চলে যায়। সাধারণ একটা বাথরুম ভিজিট যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। আচ্ছা, এবার আসা যাক গল্পের ক্লাইম্যাক্সের দিকে। সত্য উদ্ঘাটনের জন্য রায়হান এক রাতে টর্চ হাতে সোজা চলে যায় সেই নিষিদ্ধ পুরনো কবরস্থানে। সেখানে কুয়াশার মধ্যে দিয়ে প্রথমে একটা বাচ্চার কান্না, আর তারপরেই অদ্ভুত একটা মেইলি হাসির শব্দ ভেসে আসে। এরপর রায়হান স্পষ্ট দেখতে পায় আত্মাটা একটা নির্দিষ্ট কবরের দিকে ইশারা করছে, আর সবশেষে সেই কবরটা খুঁড়তেই বেরিয়ে আসে একটা পুরনো লকেট আর রক্তমাখা কিছু কাপড়। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। আত্মাটির ওই একটা আকুতি, ওরা আমাকে মেরেছে, সবকিছু পরিষ্কার করে দেয়। নুসরাতকে আসলে কারা মেরেছিল? গ্রামেরই কয়েকজন অত্যন্ত ক্ষমতাধর মানুষ, আর যুগ যুগ ধরে তারা এই জঘন্য সত্যটাকে সবার আড়ালে লুকিয়ে রেখেছিল। এই আবিষ্কারটা প্রমাণ করে যে এটা আসলে শুধু কোনো ভৌতিক গল্প নয়, বরং এটা বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা ন্যায় বিচারের জন্য একটা মরিয়া লড়াই। রাত ৩টা, এই সময়টা তখন আর শুধু আতঙ্কের থাকে না, এটা হয়ে ওঠে একটা ভয়ঙ্কর রক্তাক্ত হিসাব নিকাশের সময়। সত্যটা সামনে আসার পর থেকেই ওই অপরাধী প্রভাবশালী মানুষগুলো এক এক করে রহস্যজনকভাবে মরতে শুরু করে, আর তাদের লাশগুলো এমন অবস্থায় পাওয়া যায় যে দেখলে রক্ত হিম হয়ে আসবে। কারো মুখে চরম ভয় জমে আছে, আবার কারোর চোখ বড় বড় খোলা। পুরো গ্রামে তখন এক চাপা অবর্ণনীয় আতঙ্ক। কিন্তু সব ঝড়েরই তো একটা শেষ থাকে,
তাই না? স্ক্রিপ্টটা একদম শেষের দিকের একটা ঝড়ের রাতে দারুণভাবে টেনশনটা রিলিজ করে। আবার সেই চেনা আওয়াজ, ঠক ঠক ঠক। রায়হান এবার সাহস করে দরজাটা খোলেই। কিন্তু এবার মেয়েটার চোখে কোনো রাগ বা ক্ষোভ নেই, সেখানে শুধুই কৃতজ্ঞতার জল। সে খুব শান্ত গলায় বলে, সত্য প্রকাশ করার জন্য ধন্যবাদ। এরপর পুরো ঘরটা অদ্ভুত ঠান্ডা হয়ে যায়, বাতাসে একটা কান্নার সুর ভেসে আসে, আর আত্মাটা ধীরে ধীরে অন্ধকারের মাঝে চিরতরে মিলিয়ে যায়। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু একটা অদ্ভুত অস্বস্তি দিয়ে গল্পটা শেষ হয়। বলা হয়ে থাকে সুনামগঞ্জের ওই গ্রামে আজও নাকি রাত ৩টার পর দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়, কিন্তু এখন আর কেউ দরজা খোলার সাহস করে না। আচ্ছা ভাবুন তো, এই পুরো ব্যাপারটা জানার পর রাতে একা ঘরে শান্তিতে ঘুমানো কি আদৌ পসিবল? এই প্রশ্নটাই কিন্তু গল্প শেষে দর্শকদের মনের ভেতর একটা দীর্ঘস্থায়ী ভয়ের জন্ম দেয়। তো আজ এ পর্যন্তই। আশা করি এই বিশ্লেষণটি আপনাদের দারুণ লেগেছে এবং নতুন কিছু ভাবতে সাহায্য করেছে।